বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যসেবার ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। দেশটির একটি হাসপাতালের চিকিৎসকরা সম্প্রতি রোবোটিক সার্জারি প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো কিডনি অপসারণের সাফল্য অর্জন করেছেন। এই অত্যাধুনিক প্রযুক্তি দ্রুত আরোগ্য, অপারেশনের পর রোগীর কম কষ্ট এবং সার্জারিতে অভূতপূর্ব নির্ভুলতা নিশ্চিত করেছে। প্রথাগত শল্য চিকিৎসার সীমাবদ্ধতা অতিক্রম করে রোবোটিক সার্জারি কিভাবে দাতার নিরাপত্তা বৃদ্ধি করে এবং অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজলভ্য করে তুলতে পারে, এই সাফল্য তারই উজ্জ্বল প্রমাণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের টাইগারবার্গ হাসপাতালের চিকিৎসকরা সম্প্রতি প্রথমবারের মতো জীবিত দাতার কিডনি অপসারণের জন্য রোবোটিক সার্জারি প্রযুক্তি সফলভাবে ব্যবহার করেছেন। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যসেবায় এটি একটি ঐতিহাসিক সাফল্য। চিকিৎসক দলটি অত্যাধুনিক রোবট প্রযুক্তি ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ অপারেশনটি সম্পন্ন করেন। এই আধুনিক পদ্ধতির মূল সুবিধা হল অস্ত্রোপচারের পর রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যান বা ব্যথা কম হয় এবং অপারেশনটি অনেক বেশি নির্ভুলভাবে করা সম্ভব হয়। চিকিৎসকরা মনে করছেন এই প্রযুক্তি কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়াকে আরও নিরাপদ ও কার্যকর করে তুলবে। এই বিশেষ অপারেশনে 54 বছর বয়সী একজন মা তার 24 বছর বয়সী অসুস্থ মেয়েকে নিজের একটি কিডনি দান করেছেন। এই রোবোটিক অপারেশন সফল হওয়ার প্রধান কারণ হল এতে ব্যবহার করা রোবোটিক সিস্টেমটি খুবই উন্নত। এই সিস্টেমের দুটো বড় সুবিধা রয়েছে। এটি সার্জনদেরকে অপারেশনের ভেতরের অংশ খুব পরিষ্কার কাছ থেকে এবং 3 ডাইমেনশনাল আকারে দেখতে সাহায্য করে, অনেকটা জুম করে এইচডি টিভি দেখার মতো। ফলে চিকিৎসকরা কোথায় কাজ করছেন তা তারা আরও ভালো করে বুঝতে পারেন। এছাড়া রোবটের হাতগুলো ব্যবহার করে চিকিৎসকরা অস্ত্রোপচারের যন্ত্রগুলো খুব সাবধানে এবং নিখুঁতভাবে নড়াচড়া করতে পারেন। এতে করে ছোট ছোট রক্তনালী বা গুরুত্বপূর্ণ অংশগুলোর কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না। রোবট ব্যবহার করে আমরা অপারেশনের জায়গাটি ত্রিমাত্রিক এবং এইচডি ছবিতে দেখতে পাই। এটি এত কাছে থেকে দেখা যায় যে আমরা খালি চোখেও এত কাছ থেকে দেখতে পাই না। এই স্পষ্টতা আর কাছে থেকে দেখার সুবিধার জন্য আমার মনে হয় এই পদ্ধতিটি অনেক বেশি নিরাপদ, আর পুরনো বা প্রচলিত অপারেশনের তুলনায় ভুল হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা রোবট নিয়ন্ত্রিত বিশেষ যন্ত্র ব্যবহার করেছিলেন। এই যন্ত্রের সাহায্যে তারা খুব সাবধানে মায়ের শরীর থেকে সুস্থ কিডনি বের করে আনেন। কিডনি বের করার সময় তারা এর সঙ্গে যুক্ত রক্তনালী বাঁচিয়ে রাখেন এবং অক্ষত রাখেন। এই কাজটি করা হয়েছিল যাতে কিডনিটি পরবর্তীতে মেয়ের শরীরে নিরাপদে প্রতিস্থাপন করা যায় এবং সেখানে ভালোভাবে কাজ করতে পারে। চিকিৎসক ডুপ্লেসিস আরও জানান, একজন জীবিত দাতার শরীর থেকে কিডনি বের করে আনাটা খুবই জটিল একটি অপারেশন। কেননা যখন ক্যান্সারের জন্য কিডনি বের করা হয় তখন শুধু রোগাক্রান্ত কিডনিটি অপসারণ করাই লক্ষ্য থাকে, কিন্তু কিডনি দানের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কিডনি বের করার সময় শুধু কিডনি নিলেই চলে না, কিডনিটির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ রক্তনালীগুলো এবং মূত্রথলিতে যাওয়া মূত্রনালীটিও খুব সাবধানে সংরক্ষণ করতে হয়। এমনকি নালীগুলোর রক্ত সরবরাহ অক্ষত রাখতে হয়। এর পাশাপাশি কিডনি প্রতিস্থাপনের জন্য যেন সেটা ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় তাই নিশ্চিত করতে হয় যে রক্তনালীগুলো যেন পূর্ণ দৈর্ঘ্যে থাকে। ঠিক এই কারণে অস্ত্রোপচারটি অনেক বেশি জটিল এবং নিখুঁত হওয়া প্রয়োজন। সাম্প্রতিক সময়ে টাইগারবার্গ হাসপাতাল এবং স্টেলেনবোশ ইউনিভার্সিটি মিলে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন।
তারা একটি নির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করে সরকারি হাসপাতালের চিকিৎসকদের রোবোটিক সার্জারির শিক্ষায় বিনিয়োগ করছেন। এর ফলে সরকারি হাসপাতালের রোগীরাও উন্নত রোবোটিক সার্জারির সুবিধা পাবে, যা স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে ধনী গরিব ভেদাভেদ কমাবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চৌম্বকীয় প্রযুক্তির জগতে নতুন বিশ্ব রেকর্ড গড়ল চীন। দেশটির বিজ্ঞানীরা সম্প্রতি একটি সম্পূর্ণ সুপার কন্ডাক্টিং চুম্বক ব্যবহার করে 3 লাখ গাউসের একটি স্থির চৌম্বক ক্ষেত্র সফলভাবে তৈরি করতে সক্ষম হয়েছেন। এই যুগান্তকারী সাফল্য উন্নত সুপার কন্ডাক্টিং বৈজ্ঞানিক সরঞ্জাম যেমন নিউক্লিয়াস ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোমিটারের বাণিজ্যিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি আনবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের সাহায্যে সফলভাবে 3,51,000 গাউসের স্থিতিশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। এটি একটি নতুন বিশ্ব রেকর্ড, যা পূর্বের 3,23,500 গাউসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তারা বলছেন, এই শক্তিশালী চুম্বক আবিষ্কারের ফলে পারমাণবিক চৌম্বকীয় স্পেকট্রোমিটারের মতো উন্নত বৈজ্ঞানিক যন্ত্রপাতি খুব সহজে এবং বাণিজ্যিকভাবে তৈরি করা যাবে। অর্থাৎ আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার ভবিষ্যতে অনেক বেড়ে যাবে। এই শক্তিশালী চুম্বকটি তৈরি হয়েছে চীনের পূর্ব আনহুই প্রদেশের হফেইতে। এটি তৈরি করার নেতৃত্বে ছিল চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স। এর সঙ্গে আরও কয়েকটি প্রতিষ্ঠান সহযোগিতা করেছে, যেমন হফেই ইন্টারন্যাশনাল অ্যাপ্লাইড সুপার কন্ডাক্টিভিটি সেন্টার, হফেই কম্প্রিহেন্সিভ ন্যাশনাল সায়েন্সেস সেন্টারের ইনস্টিটিউট অফ এনার্জি এবং বিখ্যাত ছিংহুয়া বিশ্ববিদ্যালয়। এই চুম্বক তৈরি করার সময় গবেষক দলটিকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়েছে। এই চরম পরিবেশে তারা বেশ কিছু জটিল সমস্যা সফলভাবে সামলে নিয়েছেন, যেমন অতিরিক্ত চাপ জমা হওয়া, বিদ্যুৎ প্রবাহের শিল্ডিং সমস্যা এবং বিভিন্ন প্রভাবের একযোগে কাজ করা। এই নতুন সমাধানগুলোর কারণে চুম্বকটি এখন সবচেয়ে কঠিন পরিবেশেও শক্তিশালী ও স্থিতিশীল থাকে এবং এর তড়িৎ চৌম্বকীয় ক্ষমতা অনেক বেড়ে গেছে। পরীক্ষার সময় বিজ্ঞানীরা ম্যাগনেটটিকে 35.1 টেসলা শক্তিতে চালু করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি টানা 30 মিনিট ধরে কোনো সমস্যা ছাড়াই স্থিতিশীলভাবে কাজ করছে। এরপর ম্যাগনেটটিকে নিরাপদে বন্ধ করা হয়। এই সফল পরীক্ষা প্রমাণ করে যে এই নতুন পদ্ধতিটি সম্পূর্ণ নির্ভরযোগ্য। এত শক্তিশালী বা স্থির চৌম্বক ক্ষেত্র তৈরি করা আন্তর্জাতিক বিজ্ঞানীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল, যা চীন সফলভাবে অতিক্রম করেছে। এই সাফল্যের ফলে চীন এখন এই বিশেষ ম্যাগনেটের জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরির প্রক্রিয়া এবং প্রস্তুতিতে শতভাগ নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই নতুন আবিষ্কারটি শুধু চীনের উচ্চ তাপমাত্রা সুপার কন্ডাক্টিং উপকরণ শিল্পকে এগিয়ে নিয়ে যাবে না, বরং এটি আরও অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যেমন ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা MRI এর মতো ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় এটি সাহায্য করবে। এটি দ্রুতগতির ট্রেন পরিচালনায় ব্যবহৃত সুপার কন্ডাক্টিং ম্যাগলেভ ট্রেনের মতো প্রযুক্তিতে এবং মহাকাশে যান চলাচলের জন্য ইলেকট্রোম্যাগনেটিক প্রপালশন সিস্টেমে কাজ করবে। এটি তাপ উৎপাদনে সুপার কন্ডাক্টিং, ইন্ডাকশন হিটিং এবং আরও কার্যকরভাবে বিদ্যুৎ সঞ্চালনের মতো শিল্প প্রয়োগেও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সুবিধা দেবে। আফরিন মিম, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। চীনের ডুয়াল কার্বন লক্ষ্য, অর্থাৎ কার্বন নিঃসরণের সর্বোচ্চ সীমায় পৌঁছানো এবং কার্বন নিরপেক্ষতা অর্জন, এখন দেশটির পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে। এর উপর ভিত্তি করে আগামী 5 বছরের মধ্যে একটি সুন্দর চীন গড়ে তুলতে, দূষণ কমানো ও পরিবেশ বান্ধব প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দেশটি আরও শক্তিশালী পদক্ষেপ নেবে। বিস্তারিত চলুন শুনে আসি।
চীনের ২০৩৫ সালের সুন্দর চীন উদ্যোগ মূলত একটি জাতীয় কৌশল, যার লক্ষ্য পরিবেশের গুণগত মান উন্নয়ন, বনভূমির পরিধি বৃদ্ধি, বায়ু ও পানির মান উন্নত করা এবং প্রযুক্তি নির্ভর সবুজ অর্থনীতি প্রতিষ্ঠা। বিশেষজ্ঞরা বলছেন আগামী ৫ বছর হবে চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ে প্রকৃতি ও পরিবেশের মৌলিক পরিবর্তনের ভিত্তি স্থাপন হবে। ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে অর্থাৎ ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে চীন দূষণ কমাতে ও পরিবেশ বান্ধব প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেবে। বিউটিফুল চায়না গড়ার কাজটা একটা সমন্বিত প্রকল্প। প্রথমে এটি হতে হবে নান্দনিকভাবে সুন্দর, নীলাকাশ, সবুজ ভূমি, নির্মল জলাশয়। দ্বিতীয়ত উন্নয়ন হতে হবে উচ্চমানের ও নিম্ন কার্বন ভিত্তিক। আর তৃতীয়ত পরিবেশ প্রশাসন ব্যবস্থাকে আধুনিকীকরণে করতে হবে, যাতে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। চীনের ডুয়াল কার্বন লক্ষ্য অর্থাৎ ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ সর্বোচ্চ সীমায় পৌঁছানো এবং ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন কেবল একটি পরিবেশগত উদ্যোগ নয়, এটি দেশের শিল্প, অর্থনীতি, বাণিজ্য এবং প্রযুক্তি নির্ভর বিনিয়োগ কাঠামোকেও নতুন রূপ দিচ্ছে। বাইরের দিক থেকে এটি জলবায়ু ও পরিবেশের বিষয় মনে হলেও বাস্তবে এটি অর্থনীতি, বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং প্রযুক্তিগত রূপান্তরের সঙ্গে সরাসরি সম্পর্কিত। চীন এরই মধ্যে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় নবায়নযোগ্য জ্বালানি নেটওয়ার্ক এবং সম্পূর্ণ নতুন এনার্জি ইন্ডাস্ট্রিয়াল চেইন। ২০৩৫ সালের মধ্যে দেশটি অর্থনৈতিকভাবে নিঃসরণ কমিয়ে আনবে সর্বোচ্চ পর্যায় থেকে ৭ থেকে ১০% পর্যন্ত। ২০৩৫ সালের মধ্যে বিউটিফুল চায়না গঠনের লক্ষ্য প্রায় অর্জিত হবে। ডুয়াল কার্বন নীতির প্রয়োগ এই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্লু স্কাই, গ্রিন আর্থ, ক্লিয়ার ওয়াটার, এই ৩টি প্রতীকের মধ্য দিয়েই চীনের ভবিষ্যৎ উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য এক সুতোয় গাঁথা হচ্ছে। কার্বনমুক্ত অর্থনীতি গড়ে তুলে চীন কেবল নিজের নয়, বিশ্বের জলবায়ুর লক্ষ্য অর্জনেও রাখছে অগ্রগামী ভূমিকা। আফরিন মিম, সিএমজি বাংলা। উত্তর পশ্চিম চীনের লানচৌ ওয়াইল্ড লাইফ পার্কে সম্প্রতি কৃত্রিম প্রজননে জন্ম নিয়েছে এক জোড়া পান্ডা শাবক, যাদের নাম ম্যানল্যান। জন্মের সময় ওজন মাত্র ১০০ গ্রামের একটু বেশি থাকলেও পার্ক কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যায় মাত্র ১ মাসে তাদের ওজন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩০০ গ্রামে। মা পান্ডার পূর্বে মা হওয়ার অভিজ্ঞতা না থাকার কারণে পার্ক কর্তৃপক্ষ ২৪ ঘন্টা বিশেষ নজরদারির মাধ্যমে তাদেরকে কৃত্রিমভাবে লালন পালন করছে। এই পান্ডা শাবক জোড়ার পুরো গল্পটা চলুন শুনে আসি। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লানচৌ শহরের লানচৌ ওয়াইল্ড লাইফ পার্কে সম্প্রতি কৃত্রিম প্রজননে জন্ম নিয়েছে এক জোড়া জায়ান্ট পান্ডা, যা এখানকার বন্যপ্রাণী সংরক্ষণ প্রচেষ্টার একটি নতুন মাইলফলক। পার্কে জন্ম নেয়া এই পান্ডা শাবক জোড়ার নাম রাখা হয়েছে ম্যানল্যান, যাদের বয়স এখন মাত্র ১ মাস। জন্মের সময় পান্ডা শাবক জোড়ার ওজন ছিল মাত্র ১০০০ গ্রামের কিছু বেশি, কিন্তু ১ মাসের নিবিড় পরিচর্যায় ল্যান্ডম্যানের স্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে। তাদের হাত, পা, কাঁধের অংশ এবং চোখের চারপাশ কালো রং ধারণ করতে শুরু করে এবং ওজন উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩০০ গ্রামে। এই দ্রুত বৃদ্ধি পার্ক কর্তৃপক্ষের জন্য একটি বড় সাফল্যের ইঙ্গিত বহন করছে। পার্কের তত্ত্বাবধায়ক আন চিয়াওচুয়ান এই যত্নের প্রক্রিয়া সম্পর্কে বলেন, আমরা প্রতি ৫ দিন পর পর একবার করে ওদের ওজন যাচাই করছি। বর্তমানে তাদের ওজন এবং সামগ্রিক শারীরিক অবস্থা একদম ঠিকঠাক। তারা উভয়ই বেশ সুস্থ আছে। এখন ১ মাস পূর্ণ হওয়ার পর ইনকিউবেটরটি ধীরে ধীরে বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য উন্মুক্ত করা হচ্ছে। এরপর যখন সে যথেষ্ট শক্তিশালী হবে এবং বাইরের পরিবেশের সাথে পুরোপুরি মানিয়ে নিতে পারবে, তখনই তাকে সম্পূর্ণরূপে ইনকিউবেটর থেকে বের করে আনা হবে। ম্যানল্যানের এই সুস্থ প্রজনন কেবল লানচৌ ওয়াইল্ড লাইফ পার্কের জন্যই নয়, বরং চীনের পান্ডা সংরক্ষণ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।
সাইবেরিয়ান আইবেক্স। সহনশীলতার জন্য তাদেরকে ডাকা হয় পর্বতের রাজা নামে। মধ্য এশিয়ার উঁচু পাহাড়ে বাস করে এরা। সম্প্রতি উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি বরফে ঢাকা পাহাড়ের ঢালে দেখা গেছে এদের। চীন সরকারের দ্বিতীয় শ্রেণীর সুরক্ষার অধীনে থাকা এই প্রাণীদের সংখ্যা পরিবেশগত সংরক্ষণের কারণে টেকেস কাউন্টির কিচিলটাস অঞ্চলে প্রতি বছর 5 থেকে 8% হারে বাড়ছে। এই সংখ্যা বৃদ্ধি চীনের বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে, যা পুরো ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। প্রকৃতির অদ্ভুত সৃষ্টির মধ্যে একটি বিস্ময়কর প্রাণী হল সাইবেরিয়ান আইবেক্স। মধ্য এশিয়ার উঁচু পর্বতমালা, বরফে মোড়া চূড়া আর পাথুরে ঢালে এই প্রাণীর বসবাস। ঠান্ডা, শুষ্ক ও প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকার অসাধারণ ক্ষমতার কারণে একে বলা হয় পর্বতের রাজা। শক্তিশালী দেহ, বিশাল বাঁকানো শিং এবং অসাধারণ ভারসাম্য রক্ষার ক্ষমতা তাকে পৃথিবীর অন্যতম সহনশীল প্রাণীতে পরিণত করেছে। সম্প্রতি উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের টেকেস কাউন্টিতে সাইবেরিয়ান আইবেক্সের একটি পালকে পাহাড়ের ঢালে খাদ্য সংগ্রহ করতে দেখা যায়। শরতের প্রথম এই তুষারপাত পাহাড়গুলোকে করে তুলেছে একদম ধপধপে সাদা। ফলে সাইবেরিয়ান আইবেক্সগুলোর এই পদচারণা ক্যামেরার লেন্সে এক মনোরম দৃশ্যের সৃষ্টি করেছে। চীনের দ্বিতীয় শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা এই প্রাণীটি বেশিরভাগ সময়ই খাড়া ঢাল এবং পাথুরে পাহাড়ি অঞ্চলে বাস করে। এরা সাধারণত সমুদ্রপৃষ্ঠের 3500 থেকে 6000 মিটার উচ্চতায় বাস করে। পরিবেশগত সুরক্ষার ফলে এখন টেকেস কাউন্টির কিচিলটাস অঞ্চল এই সাইবেরিয়ান আইবেক্সের প্রধান আবাসস্থল। পরিবেশবিদদের মতে এই সংরক্ষণ উদ্যোগ এবং বনাঞ্চল পুনরুদ্ধারের প্রক্রিয়া শুধু নির্দিষ্ট প্রজাতির বেঁচে থাকার নিশ্চয়তাই দেয় না, বরং পুরো ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ওয়েনচুয়ান কাউন্টি যেন পরিণত হয়েছে শীতের এক রূপকথা রাজ্যে। সাম্প্রতিক ভারী তুষারপাতে পুরো অঞ্চল পরিণত হচ্ছে ধবধবে সাদা বরফের এক মায়াবী নিস্তব্ধ সৌন্দর্যে। রাস্তাঘাট থেকে শুরু করে নদীর উপত্যকা সবকিছু ঢাকা পড়েছে তুষারের কোমল সাদা চাদরে। গাছের ডালগুলো ঝুলে আছে বরফের স্ফটিক পরত নিয়ে, যা সূর্যের আলোয় ঝলমল করছে হীরের টুকরোর মতো। দেখে যেন মনে হয় কোনো চিত্রশিল্পীর তুলে দিয়ে আঁকা এক স্বপ্নময় প্রাকৃতিক ক্যানভাস। স্থানীয়দের মতে শহর এখন এক বরফের রাজপ্রাসাদ। তবে এই মনোমুগ্ধকর দৃশ্যের পেছনে রয়েছে এক প্রাকৃতিক বিস্ময়, আর তা হলো রাইম বা বরফের স্ফটিক। যখন বাতাসের আর্দ্রতা হিমাঙ্কের নিচে চলে যায় তখন তা সরাসরি জমে গিয়ে গাছপালা ও অন্যান্য পৃষ্ঠে লেগে যায়, আর তখনই তৈরি হয় এই রাইম। শীতল বাতাসে জমে থাকা এই নীরব সৌন্দর্য শুধু স্থানীয়দের নয়, বরং ফটোগ্রাফার ও পর্যটকদেরও টেনে আনছে সিনচিয়াংয়ের এই পার্বত্য অঞ্চলে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিস্ময়, আরো না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।